পৃথিবীর অন্যতম দুইটা আন্ডাররেটেড সাবজেক্টের একটা হচ্ছে পরিসংখ্যান আর একটা হচ্ছে মনোবিজ্ঞান। পরিসংখ্যান শব্দটা অত বেশি এক্সাইটিং না, কিন্তু আপনি যদি আজকের দুনিয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে তাকান, এর পিছনের একটা বিশেষ অংশ জুড়ে হচ্ছে এই পরিসংখ্যান। তেমনই হচ্ছে আপনার মনোবিজ্ঞান বা সাইকোলজি, অত বেশি এক্সাইটিং না, কিন্তু আপনি যদি মার্কেটিং এর দিকে তাকান, মার্কেটিং এর পিছনের একটা বিশেষ অংশ জুড়ে হচ্ছে এই সাইকোলজি বা মনোবিজ্ঞান। এই কারণে হচ্ছে আপনার প্রোডাক্টের বিজ্ঞাপনে দেওয়া থাকে যে সুযোগ সীমিত সময়ের জন্য, বা বিভিন্ন সময় প্রোডাক্টের গায়ে দ্রব্যমূল্য লেখা থাকবে $5.19 এই টাইপের, অর্থাৎ একটা সাইকোলজিক্যাল কারণে হচ্ছে এগুলো বলা হয় বা দেওয়া থাকে। তো আজকে হচ্ছে আমি একটা সাইকোলজি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করবেন বা খেয়াল করছেন অলরেডি, যে প্রবাসে বসবাসকারী, প্রবাসী বলতে এখানে আমি যারা বিভিন্ন পশ্চিমা বিশ্বে বসবাস করে, অর্থাৎ আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়াতে, প্রবাসী আব্দুল বা ফাতেমারা কেন দেশে ইসলামী শাসন চায়? ওরা তো হচ্ছে এসব দেশের যাবতীয় সুযোগ সুবিধা, অসাম্প্রদায়িক স্বাধীনতা বা হচ্ছে আপনার যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করতেছে। তো টেকনিক্যালি তোরা হচ্ছে দেশে এই ধরনের সুযোগ সুবিধা চাওয়ার কথা, অর্থাৎ অসাম্প্রদায়িক শাসন বা ওই ধরনের ওয়েস্টার্ন স্টাইলের শাসন চাওয়ার কথা, যেহেতু তারা এগুলো ভোগ করতেছে, কিন্তু তারা হচ্ছে উল্টাটা চায়। কিন্তু কেন? তো সেটি হচ্ছে আমি একটু কথা বলবো আজকে। তো বিস্তারিত যাওয়ার আগে একটা পার্সোনাল অভিজ্ঞতার কথা বলে, অনেকগুলোই দেখছি মোটামুটি একটা বলে, সেটা হচ্ছে নর্থ ডাকোটায় থাকার কারণ সময় হচ্ছে আমাদের এখানে এক হুজুর আসছিল ম্যাথে মাস্টার্স করার জন্য, যদি আমি ভুল না বলি। এই হুজুর হচ্ছে পুরোপুরি বাংলাদেশের মতো আপনার দাড়িযুক্ত, বাংলাদেশের মতো, এখানে যেহেতু ড্রেস নিয়ে কেউ কিছু বলে না, সো উনি বাংলাদেশের স্টাইলে ড্রেস পরতে এবং ওই স্টাইলে হচ্ছে কলেজে ভার্সিটিতে যাইতো। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে স্থায়ী হওয়া। কিন্তু এই হুজুর আপনার যে কারণে বলতেছে, এই হুজুর স্বাভাবিকভাবে আপনি যখন এখানে ভার্সিটিতে যাবেন বা ক্লাসে যাবেন, আপনি হচ্ছে এখানে মেয়েরা বাংলাদেশের মতো ড্রেস পরে না, ওরা ওদের স্বাধীনতা অনুযায়ী ড্রেস পরবে, স্পেশালি সামার সিজনে। তো এই হুজুর কিন্তু যাবতীয় মানে যাওয়ার সময় এগুলো সবই দেখতেছে, এগুলো কিন্তু সবই অন ইসলামিক, এগুলো কিন্তু ইসলাম সম্মত না। তো হুজুরের ওয়াইফ হচ্ছে কারোর সাথে মিশতে পারতো না, মানে কোনো পুরুষের সাথে না, পুরোপুরি ঘর বন্দি থাকতো অনেকটা, আমি যদি ভুল না বলে থাকি, আমি কখনো দেখি নাই, দেখার ইচ্ছাও নাই, কিন্তু এবং শুধুমাত্র মহিলাদের সাথে মেশা দেখতে পারতো, শুধুমাত্র মহিলাদের সাথে, একেবারে স্ট্রিক্ট। এখন দেখেন, এরা কিন্তু আমেরিকাতে আসতেছে, এদের কিন্তু আমেরিকাতে না আসলেও চলতো, এরাই কিন্তু আমেরিকাতে আসতেছে, এগুলো আসতেছে বা আপনার এই ধরনের মেন্টালিটি নিয়ে। অর্থাৎ উনি হচ্ছে আপনার যেগুলো করতেছে ওগুলো পুরোপুরি ইসলাম সম্মত না, কিন্তু ওনার ওয়াইফ হচ্ছে 100% মেনে চলতে হবে। এই ধরনের এক্সাম্পল আপনারা হাজার হাজার দেখবেন আপনাদের আশেপাশে। তো এই মেন্টালিটিটাই হচ্ছে আপনার এখানে বিশেষ বড় আকারে অ্যাপ্লাই করতেছে। সেটা হচ্ছে এরা হচ্ছে আপনার বাহিরের বিশ্বে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করবে, কিন্তু আপনি দেশে হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা, আফগানিস্তান, সিরিয়া স্টাইলের ইসলামী শাসন ব্যবস্থা এরা চায়। কিন্তু কেন? এটা হচ্ছে অ্যাগেন সাইকোলজিক্যাল, এটা হচ্ছে আপনার এক ধরনের স্যাটিসফ্যাকশন বা সেলফ গ্র্যাটিফিকেশন, আমি হচ্ছে ইসলামের জন্য কিছু করছি, বা আচ্ছা আমি হচ্ছে পথভ্রষ্ট হইনি, অর্থাৎ এক ধরনের সেলফ ফুলফিলমেন্ট আর কি, উপভোগ করা আর কি। মাথায় রাখবেন যে সাইকোলজিক্যালি মানুষটা সবসময় আপনার শুধুমাত্র টাকার পিছনে ঘোরে না, বা টাকার পিছনে জীবন শেষ করে না। এই কারণে হচ্ছে দেখবেন যারা হচ্ছে আপনার 30, 40, 45, 50 বছর হচ্ছে অনেক টাকা উপার্জন করা, তারাই কিন্তু হচ্ছে আবার 70, 80 বছর বয়স হচ্ছে সেই টাকা দিয়ে দেয় বা বিভিন্ন ক্ষেত্রে ডোনেট করে। কারণ হচ্ছে তখন ওই যে ইমেজ বা তখন হচ্ছে ওই যে ডোনেশনের মধ্যে হচ্ছে এক ধরনের আত্মতৃপ্তি আসে, তো সেটা হচ্ছে বেশি উপভোগ্য টাকা উপার্জন হচ্ছে। এখন যেটা হয় আপনারা সবাই জানেন যে ইসলামী শাসন ব্যবস্থা পৃথিবীর কোনো দেশে, যেসব দেশে তেল নাই, সৌদি আরব, কাতার, ওগুলা তো ওদের অবস্থা বাংলাদেশের চেয়ে খারাপ, কিন্তু ওদের তেল থাকার কারণে ওদের হচ্ছে আপনার এই ধরনের নলেজের উপর তাদের ডিপেন্ড করা লাগে না, বা স্কিলের উপর ডিপেন্ড করা লাগে না। কিন্তু যেসব দেশে তেল নাই ওদের অবস্থা খুবই খারাপ। আফগানিস্তানের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, এদের অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমি আলোচনা যাচ্ছি না। আলোচনা হচ্ছে যে এরা কেন এমনটা করে। এখন যেটা হয়, বাংলাদেশ থেকে প্রচুর হাজার হাজার ছেলে মেয়ে হচ্ছে আপনার বিদেশে পড়তে আসে, এবং এরা পড়ালেখা করে, এরা ট্যালেন্টেড, অনেকে পড়তে আসে এবং পরবর্তীতে হচ্ছে বিভিন্ন কোম্পানিতে ভালো চাকরি পায়, অনেক টাকা উপার্জন করে। এই সবই আপনারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া বা পোস্টে দেখবেন। অনেকে আবার অনেক বেশি এটাকে অনেক বেশি
অতিরঞ্জিত করে বলে আর কি, যে এমন একটা ভাব যে উনি না আসলে হয়তো ইউনিভার্সিটি কলাপস করতে, বা ওনার কোনো এক রিসার্চ পাবলিকেশন না হওয়ার কারণে বা পাবলিশ না হলে হয়তো আপনার সায়েন্স অলমোস্ট কলাপস করছিল, ওনার রিসার্চের কারণে হচ্ছে সায়েন্স বেঁচে গেছে, বা উনি না আসলে হচ্ছে হয়তো আমেরিকার ইকোনমি কলাপস করতো, বা কানাডা এই যাত্রায় বেঁচে গেছে এরা কানাডাতে আসার কারণে। সেম হচ্ছে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে। সত্য কথা আমি আপনাকে বলি, এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে ভুয়া, এবং এগুলোর ম্যাক্সিমাম হচ্ছে আপনার অতিরঞ্জিত। বাস্তবতা হচ্ছে কালকে সকালে যদি আমেরিকা, কানাডা, আপনার অস্ট্রেলিয়া থেকে যদি শেষ বাংলাদেশিটাও চলে যায়, শেষ ইন্ডিয়ানটাও চলে যায়, এসব দেশের ইকোনমির কিছুই হবে না, এবং ওদের বাস্তবতা হচ্ছে তারা অনেকে খুশি হবে, একটা বিশেষ অংশ হচ্ছে খুশি হবে যারা ইমিগ্রেন্টরা চলে গেছে, এটি হচ্ছে বাস্তবতা। তো যেটা হয়, এই এই আমরা এক ধরনের কালচারের মধ্যে বড় হয়, সেটা হচ্ছে আপনার ধরনের আপনার হুজুর হুজুর বা স্যার স্যার কালচার, এই যে আমাকে স্যার বলবা, এই ধরনের কালচার। মানে আমাদের কালচার হচ্ছে আমাদেরকে সবসময় হচ্ছে নিজেদেরকে সুপিরিয়র ভাবার একটা কালচার আর কি। এই কারণেই হচ্ছে দেখবেন স্যার ডাকতে হয়, বা অনেক বেশি সম্মান দিয়ে কথা বলতে হয়, বা অনেক সময় এসব না করার কারণে হচ্ছে আপনাকে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হইতে হয়। তো এখানে এসব দেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে ওরা যখন আসে, তখন ওরা হচ্ছে ওই জিনিসগুলো মিস করে, কারণ এদেরকে হচ্ছে এগুলো এইভাবে কেউ করে না। এমন না যে ওদেরকে অশ্রদ্ধা করে, কিন্তু এইভাবে কেউ বাংলাদেশের মতো স্যার স্যার বা ভাই কিভাবে চাকরিটা পাবো, ভাই কিভাবে ওটা করবো, এই ধরনের অ্যাডভাইস এখানে কেউ চায় না। আমি এখানকার জনগণের কথা বলতেছি, যে আমেরিকান বা কানাডিয়ান, তাদের স্থায়ী, তাদের কথা বলতেছি, কারণ দে ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে। ওরা বাংলাদেশে বা ইন্ডিয়ানদের মতো চিন্তা করেন না, এটা ওদের কালচার না, ওরা হচ্ছে যেটা ভালো মনে করে সেটাই করে। তো এরা হচ্ছে এই জনগোষ্ঠী বা যেসব দেশ থেকে যারা আসে, তারা হচ্ছে ওই জিনিসটা মিস করে, প্রচন্ড মাত্রায় মিস করে। তো এই কারণে হচ্ছে দেখবেন অনেকে যখন এসব দেশে আসে, এরা হচ্ছে এক ধরনের অঘোষিত ইমিগ্রেশন অ্যাডভাইজার হয়ে যায়, যে কিভাবে এই দেশে আসবা, কিভাবে এটা করবা, কিভাবে এটা করবা। আপনার কাছে কেউ যদি পরামর্শ চায় সেটা আলাদা কথা, কিন্তু এই ধরনের হচ্ছে এক ধরনের অ্যাডভাইজার হয়ে যায় আপনার। এবং এটা আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখবেন। দেখেন, টেকনিক্যালি আপনি যখন কোনো দেশের নাগরিকত্ব পেয়ে যান, বা কোনো দেশের গ্রিন কার্ড বা স্থায়ী আবাসন পেয়ে যান, আপনার টেকনিক্যালি আপনার হচ্ছে হাফ চিন্তা করা উচিত ওই দেশের মঙ্গল নিয়ে। আপনার শুধু বাংলাদেশ থেকে কিভাবে আরো বেশি আনতে হবে এটা নিয়ে চিন্তা করা উচিত না। যাই হোক, এটা তো গেল আপনার ইউনিভার্সিটি বা জবের কথা। ইউনিভার্সিটি জবে আপনি ভালো করলেন, অনেক টাকা উপার্জন করলেন, ভালো কথা, কিন্তু এরপরে যেটা সবচেয়ে বড় সমস্যা, আপনার এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আপনার দিনে 24 ঘন্টা চলে যায় না। দিনের যেটা আসে সেটা হচ্ছে আপনার 8 ঘন্টা ঘুমাইলেন, 8 ঘন্টা চাকরি করলেন, এরপরেও কিন্তু 8 ঘন্টা থেকে যায়। যেটা হয়, এই বিশাল ইমিগ্রেন্ট বা এরা হচ্ছে বাংলাদেশ এসব দেশ থেকে যারা আসে, এরা হচ্ছে এসব দেশের কালচারের সাথে খাপ খাওয়াতে পারে না, বা কালচারের সাথে মিশতে পারে না। 5, 10, 15 এবং 20 বছর এবং 50 বছরে মিশতে পারে না। প্রথমত হচ্ছে এরা, ইটস হার্ড, আপনাকে কেউ এসে আপনি হুট করে মিশে যেতে পারবেন না। এটা হচ্ছে ভাষাগত যে সমস্যাটা আছে সেটা তো আছে, কিন্তু এরপর আপনার যেটা হয়, যেটা হচ্ছে কালচারাল যে হেট, আমরা যে হচ্ছে পশ্চিমা কালচারের প্রতি যে আপনার ঘৃণা নিয়ে বড় হয়। এরা এইসব দেশে আসে টাকার জন্য বা উন্নত জীবনের জন্য, কিন্তু এরা সব কালচারের সাথে মিশতে পারে না। তারা হচ্ছে এক ধরনের আইসোলেটেড জীবনযাপন করে। আইসোলেটেড বলতে হয়তো নিজেদের কমিউনিটির ভিতরে। আপনি হচ্ছে ওই কালচারকে ঘৃণা করেন, আপনি মিশবেন কিভাবে? একটু চিন্তা করলে আপনি ধরতে পারবেন। দেখেন, বাংলাদেশে আপনি মেয়েরা হচ্ছে আপনার পর্দা মেনে চলতে হবে, বোরকা বোরকা পরে থাকতে হবে। আপনি এখানে হচ্ছে হাত পথ থেকে ঘাটে হচ্ছে আপনি দেখছেন যে এইভাবে কেউ চলতেছে না, বা আপনার বাংলাদেশে একটা মেয়ে আপনার ঠিকমতো পোশাক না পরলে ওকে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেখানে তো আপনার অনেকেই, এখানে তো কেউ আপনাকে পাত্তাই দিচ্ছে না আপনার সেই ভ্যালুর। তো হচ্ছে এক ধরনের হীনমন্যতা, এক ধরনের হচ্ছে ঘৃণা পোষণ করে থাকে। এটা তো গেলাম শুধু ড্রেসের ক্ষেত্রে। আপনি গেলেন কোথায়, আপনি গেলেন বিচে গেলেন না, বউ নিয়ে ঘুরতে গেলেন, কিন্তু হঠাৎ করে দেখলেন যে অন্যরা হচ্ছে অনেক বেশি স্বাধীন, আপনি হচ্ছে কোন রকম বিচের আশেপাশে দিয়ে হাঁটতেছেন, তো আপনার এর চেয়ে বিচে না যাওয়াই বেটার। তারপর হচ্ছে ফ্রিডম, আপনি বলেন ছেলে মেয়ে, আপনি সারা জীবন হচ্ছে এই ছেলে মেয়ে এইভাবে ফ্রি মিক্সিং করা যাবে না, ফ্রি মিক্সিং করা যাবে না, কিন্তু আপনি এখানে এসে দেখতেছেন সেম জিনিস ঘটতেছে, কিন্তু আপনি কোনোভাবেই আপনার ওরকম কন্ট্রোল নাই, কারণ এখানে কি আপনি ডিরেক্টলি বলতে পারতেছেন না, হেই এটা ইসলামে হারাম, এটা করতে পারবে না, এই টাইপের আপনার কোনো কন্ট্রোল নাই। আপনি বুঝতে পারতেছেন তো ব্যাপারটা, মানে এক ধরনের পাওয়ারলেস বা এক ধরনের ঘৃণা, কিন্তু কিছু করতে পারতেছেন না, সেই ধরনের সিচুয়েশন এরা থাকে। এরপর বাকিগুলো তো আসছে আপনার, এখানে ধরলাম অ্যালকোহলের কথা বলতেছেন, বিয়ারের কথা বলতেছেন। বাংলাদেশে যেরকম চা দোকান রাস্তার মোড়ে মোড়ে, এখানে হচ্ছে আপনার বিয়ার বা মদের দোকান রাস্তার মোড়ে মোড়ে। আমরা যেরকম হচ্ছে বিভিন্ন সময় চা খাওয়ার জন্য যাই, যখন তখন চা খাওয়ার জন্য, যেখানে হচ্ছে মানুষ যখন তখন বিয়ারের জন্য যায়, এই যে হোল্ড মাই বিয়ার, এই জিনিসটা ওয়ার্ডটাই বুঝতে পারতেছেন, অর্থাৎ এটা কালচারটা হচ্ছে এরকম। এখানে মানুষজন জাস্ট বিয়ার শপে বা আপনার ব্রিয়ারিতে যায়। এই পুরাটাই হচ্ছে বাংলাদেশের এগেনস্টে বা হচ্ছে আপনার ইসলামিক কালচারের এগেনস্টে। এরপর বলেন নাইট ক্লাব,
আরো আরো যাবতীয় বিভিন্ন জিনিস তো আছে। তো এই সবগুলো হচ্ছে এদের অ্যাগেনস্টে। এরপর আপনি আরেকটা ইসরায়েলের কথা অ্যাড করলাম। বাংলাদেশে আপনি মানে চিরুনি দিয়ে খুঁজলে হয়তো ইহুদি পাবেন না, বা ইসরায়েলের এজেন্ট তো পাবেনই না, কিন্তু এখানে আপনি হচ্ছে দেখলেন যে মানুষজন অনেক প্রো ইসরায়েল, পতাকাটা হচ্ছে ইসরায়েলের পতাকা। তো আপনি হচ্ছে এক ধরনের পুরাপুরি প্রচন্ড ঘৃণার মধ্যে থাকে, কিন্তু ওরকম কিছু একটা করার স্কোপ নাই, এর মধ্যে দিয়ে হচ্ছে এই কমিউনিটি বড় হতে থাকে। এই কারণে যখন দেখবেন একটু স্কোপ আসে, যেমন সে ধরেন এখন প্যালেস্টাইনের থ্রুতে একটু স্কোপ আসছে, দেখবেন এটার বিস্ফোরণ ঘটে। আমেরিকাতে থেকে হচ্ছে এরা হচ্ছে এই মুসলমানরা হচ্ছে আমেরিকার পতাকা পোড়াচ্ছে, আমেরিকাতে থেকে হচ্ছে আমেরিকার পতাকা নামায় প্যালেস্টাইনের পতাকা নামাচ্ছে, ওড়াচ্ছে। আমেরিকাতে হচ্ছে আপনার এই আমেরিকাতে বলতেছে ডেথ টু আমেরিকা স্লোগান দিচ্ছে। এই অবস্থা, তার মানে বুঝতে পারতেছেন কি পরিমাণে কালচারাল ঘৃণা। সেম ইউকে, অস্ট্রেলিয়া, জার্মানি, সব সব জায়গায় সেম। তো যেটা হয়, বাংলাদেশ থেকে যখন এরা এখানে আসে, বাংলাদেশে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আপনি এটা ধরতে পারবেন না। আমি এখানে আসছি দেখে আপনাকে আমি জিনিসগুলো অবজার্ভ করে দেখে বলতেছি, বাংলাদেশ থেকে কিন্তু এটা অনেকের পক্ষে বলা সম্ভব না। তো বাংলাদেশে যখন কোনো ইমিগ্রেন্ট এরা যখন বাইরে আসে পড়ালেখার জন্য, এদেরকে হচ্ছে অনেক অনেক হাই এই রেসপেক্টেড ওয়েতে দেখা হয়। যদিও ওয়ার্ল্ড স্কেল ইটস নাথিং, তারপর অনেকটা রেসপেক্টেড স্কেলে দেখা হয়। মনে হচ্ছে ভাই ওইখানে বোধহয় বাঘ মেরে ফেলতেছে, বা ভাই মনে হচ্ছে আমেরিকাকে এই যাত্রায় সেভ করে ফেলতেছে। বাস্তবতা হচ্ছে নোবডি কেয়ারস, নোবডি কেয়ারস। তো সেই আমি যেটা বলতেছি, ওই যে সার কালচার থেকে এখানে আসে, এখানে হ্যাঁ আমি এগেন বলতেছি আপনি টাকা উপার্জন করতেছেন, ট্যালেন্ট বলতেছেন, সেগুলো আলাদা জিনিস। আমি এখানে কালচারের দিকে ফোকাস করতেছি। তো ওই ওই কালচারাল রেসপেক্ট বা হচ্ছে আপনার এই এক ধরনের হুজুর হুজুর বা সার যে জিনিসটা, এটা এরা কখনোই উপভোগ করে না এবং এটা পায় না। তো এই জিনিসটা ওরা মিস করে। এই মিস করার কারণে হচ্ছে ওরা বাংলাদেশ থেকে সেই জিনিসগুলোকে এটাকে ইনপুট করার চেষ্টা করে। অর্থাৎ এদের এখানে থেকে ওরকম ইনফ্লুয়েন্স নাই, কিন্তু ওই এখানে থাকার কারণে সেম ইনফ্লুয়েন্সটা হচ্ছে ওরা বাংলাদেশে আছে, ইফ দ্যাট মেক সেন্স। তো ওরা হচ্ছে এই ইনফ্লুয়েন্সটা, এখানের ইনফ্লুয়েন্সটা বাংলাদেশ এখানে আসার কারণে যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে ওরা কাজে লাগানোর চেষ্টা করে। অর্থাৎ এখানে ওরা যে অন ইসলামিক জিনিসগুলো দেখে, সেটার ইনফ্যাক্ট ওরা হচ্ছে বাংলাদেশে ফেলার চেষ্টা করে। অর্থাৎ ওরা ভাবে যে বাংলাদেশের অবস্থা বোধহয় সেম, তার মানে হচ্ছে বাংলাদেশে আরো বেশি ইসলামিক শাসন প্রয়োজন এবং বাংলাদেশে ইসলাম প্রয়োজন। এর ফলে হচ্ছে ওরা এক ধরনের আত্মতৃপ্তি পায় এবং মনে হচ্ছে যে ওরা কিছু একটা করছে। ওরা ভাবে যে আমি তো এখানে অনেক খারাপ কাজ করতেছি, এগুলো দেখবেন, এগুলো আমার কথা না, অনেক পোস্টে দেখবেন আমি এখানে তো অনেক অন ইসলামিক, বা এখানে তো এক ধরনের পাপের মধ্যে ডুবে আছি, দেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা করা যায় তাহলে হচ্ছে এক ধরনের দায় মুক্তি হবে। এবং এরা এখানেও করে, এখানেও আপনার এই যে শরিয়া শাসন যাচ্ছে বিভিন্ন দেশে বা প্রোটেস্ট হচ্ছে, এদের ইনফ্লুয়েন্স হচ্ছে দেশে কাজে লাগানোর চেষ্টা করে। এবং এর ফলে হচ্ছে আপনারা হয়তো অলরেডি ধরতে পারছেন বাংলাদেশে কি অবস্থা, কিন্তু এগুলো হচ্ছে এর ফলে হচ্ছে আফগানিস্তান বা আপনার বিভিন্ন দেশের মতো বাজে সিরিয়া, ইয়েমেন, সোমালিয়ার মতো অবস্থা ক্রিয়েট হয়। এরা কিন্তু সমস্যায় পড়বে না, আপনি সমস্যায় পড়বেন। কারণ এরা যখন আপনার সমস্যায় পড়বে না, তখন এস্তোনিয়া থেকে আপনাকে হচ্ছে বলছে যে এই করো সেই করো, কিন্তু যখন দেখলো যে উনি বড় কোনো পদে পাচ্ছে না বা হচ্ছে ওনার ওই ধরনের গ্র্যাটিফিকেশন আসতেছে না সেম ক্যানাডা থেকে, তখন আর বলতেছে না না দেশে কোনো ফিউচার নাই, বাইরে চলে আসো। কারণ উনি তো বাইরে আছে। অর্থাৎ দুই দিক থেকে একটু চিন্তা করলে ধরতে পারবেন, দুই দিক থেকে উনি হচ্ছে ওনাকে হায়ার রাখতেছে। এই প্রবাসীরা নিজেদেরকে সেলফ গ্রাটিফিকেশন ভোগ করতেছে। আপনি একটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা, সেটা যদি দেখে যে অনেকে পছন্দ হচ্ছে না, তখন বলবো যে দেশে কোনো ফিউচার নেই, বাইরে চলে আসা। অর্থাৎ সব দুই দিক থেকে হচ্ছে নিজেকে উপরে রাখা হচ্ছে। আপনি যখন এস্তোনিয়ার নাগরিকত্ব পাচ্ছেন, আপনার উচিত হচ্ছে বাংলাদেশের 50% ভাবার পাশাপাশি আপনার 50% হচ্ছে এস্তোনিয়াকে নিয়ে ভাবা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন আমাদের এই প্রবাসীরা হচ্ছে কিছু করেন, ওরা যাবতীয় মন পড়ে থাকে, ওরা দেহ থাকে বাইরে, মন পড়ে থাকে দেশের নিয়ে কথা বলে বা দেশের এগুলো করে। কারণ হচ্ছে এরা এগেন এই কালচারের সাথে মিশতে পারে না। আমি এখানে এমনও দেখছি, আপনি 30 বছর ধরে আছে ইন্ডিয়ান মুসলমান, 30 বছর ধরে আছে এখানে, ছেলে মেয়ে সব জন্ম হয়েছে, অনেক টাকা পয়সার মালিক। ইরানিয়ানদেরকে বলতেছে আওয়ার পিপল, আমেরিকানদেরকে বলতেছে দেয়ার। আমেরিকার যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করতেছে। এনিওয়ে, আপনি হয়তো এখন বলবেন যে এগুলো কি কাল্পনিক বা এগুলো কি আমার অবজারভেশন, তো ভুল হইতে পারে। আমি কয়েকটা এক্সাম্পল দিই, তাহলেই ধরতে পারবেন।
9/11 যে ইসলামিক সন্ত্রাসী হামলা হয়েছিল টুইটারে, এগুলো হয়তো অনেকে ভাবে যে বাইরে থেকে হচ্ছে এক ঝাঁক জিহাদি সন্ত্রাসী গোষ্ঠী এসে হামলা চালাইছে। না, 9/11 পিছনে একটা বিশেষ অংশ ছিল বিদেশি পড়তে আসা ছাত্ররা হচ্ছে আপনার জার্মানিতে পড়তে আসছিল, অর্থাৎ ওয়েস্টার্ন কালচারের প্রতি যে ঘৃণা। আপনারা অনেকেই মুসলিম ব্রাদারহুডের নাম শুনছেন। এটা হচ্ছে মিশর ভিত্তিক অনেক পাওয়ারফুল অর্গানাইজেশন, একসময় অনেক পাওয়ারফুল ছিল, যদিও এটা এখন মিশরে এবং ইউএই বা অনেক ইসলামিক কান্ট্রিতে হচ্ছে আপনাকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন। এই মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতাদের অন্যতম আমি বলবো যে নেতা ছিল সাইদ কুতুব। উনি হচ্ছে একসময় হচ্ছে আপনার এই যুক্তরাষ্ট্রে পড়তে আসছিল। এরপর আসার পর তো এখানে সেম আমি যা বলছি আপনাকে, এই যে কালচারাল যে ঘৃণা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি, যুক্তরাষ্ট্রের মেয়েরা বা আমেরিকান মেয়েরা হচ্ছে আপনার ড্রেস ঠিক মতো পরে না, এখানে ফ্রি মিক্সিং, যে পশুদের মতো হচ্ছে ছেলে মেয়েরা মেলামেশা করে, সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভড। এটা হচ্ছে এমন কোন চার্চও নাকি এরকম দেখছে বা চার্চও করে। এগুলো সবই হচ্ছে এই কালচারের প্রতি যে ঘৃণা। এবং অ্যাগেইন যেটা বলছি, তখন তো ইসরায়েলের মাত্র জন্ম হয়েছে, ইসরায়েলের প্রতি যে সাপোর্ট, সেটা এই সব কালচারের প্রতি যে ঘৃণা, ওগুলো কিন্তু ওনার ইউএসএ আসার পরে হচ্ছে তৈরি হয়েছে। তো এরপর তো অবশ্যই মিশরে ব্যাগ গেছে, মিশরে ব্যাগ যাওয়ার পরে ও লেখালেখি করলো, ওগুলো নিয়ে বই লিখলো, ওগুলো নিয়ে আপনার মানুষকে সচেতন করলো পশ্চিমা কালচারের বিরুদ্ধে। আমেরিকাতে কিন্তু উনি কিন্তু এসে পড়ালেখা করে গেছিল। মুসলিম ব্রাদারহুড ওনার পরবর্তীতে ফাঁসি হয়েছিল, কারণ হচ্ছে উনি হচ্ছে অ্যাগেন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হচ্ছে না মিশরে, এই কারণে হচ্ছে ওনারা হচ্ছে আপনার তখনকার মিশরের যে প্রেসিডেন্ট ছিল গামাল আব্দুল নাসের, ওনাকে হচ্ছে হত্যা করার প্ল্যান করছিল। এরপর হচ্ছে এই লোকের ফাঁসি হয়েছিল। যাই হোক, উনি অনেক ইনফ্লুয়েন্সিয়াল, অনেক ইনফ্লুয়েন্সিয়াল। আজকে যে ইসলামী মুভমেন্ট এগুলো দেখেন বা জিহাদি যে মুভমেন্ট, এগুলোর পিছনের অন্যতম প্রবক্তা হচ্ছে এই সাইদ কুতুব। এই সাইদ কুতুবের ইনফ্লুয়েন্স হচ্ছে আল কায়দা, মানে ইনফ্লুয়েন্স হয়েছে আল কায়দা। এবং আল কায়দা যে কিছুদিন আগে বা কয়েক বছর আগে যে আল কায়দার যে হেড ছিল জাওয়াহিরে, এই জাওয়াহিরের কিন্তু অন্যতম গুরু হচ্ছে এই সাইদ কুতুব। অর্থাৎ দেখেন ইনফ্লুয়েন্স কোথায় গিয়ে লাগে। ইরানে যে ইসলামী বিপ্লব হয়েছিল, অর্থাৎ 1979-তে যখন ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করছিল, তখন এই আমেরিকা বা বিভিন্ন দেশে পড়তে আসা ছাত্ররা কিন্তু ইরানের ইসলামী বিপ্লবকে সাপোর্ট করছে এবং অনেকে কিন্তু এটার পক্ষে রাস্তায় নামছে এবং অনেকে ইরানে গিয়ে এটার পক্ষে ছিল। তো রুহুল্লাহ খমেনি যে হচ্ছে ইরানের তখন হচ্ছে আপনার সুপ্রিম লিডার ছিল বা সুপ্রিম লিডার হয়েছে ইসলামী বিপ্লবের মাধ্যমে, সে কিন্তু ফ্রান্সে ছিল এবং অনেকে ছাত্র কিন্তু হচ্ছে বাইরে থেকে সাপোর্ট করছে। আপনি হয়তো ভাবতেছেন হ্যাঁ বাংলার সাথে মনে হচ্ছে মিলে যাচ্ছে, হ্যাঁ মিলে যাওয়ারই কথা, মিলে যাচ্ছে, কারণ সেম জিনিস হিস্ট্রিতে সবসময় সবকিছু নতুন ঘটে না, বরং বিভিন্ন প্লেসে হচ্ছে পুরনো জিনিস নতুন করে ঘটে। তো ইরানের এই ইসলামিক মুভমেন্টের একজন মহিলার নামে আমি বলেন, নাম হচ্ছে আপনার মাসুমি ইফতিখার। এই মাসুমি ইফতিখার কিন্তু বড় হয়েছিল আপনার আমেরিকাতে, ফিলাডেলফিয়াতে। ইরানের সাথে আমেরিকার যে এখন যে খারাপ সম্পর্ক, এর পিছনে হচ্ছে ইরানিয়ান স্টুডেন্ট হচ্ছে আমেরিকার এম্বাসি দখল করে নিয়েছিল 444 দিনের জন্য। এই 444 দিনের জন্য যখন ইরানের মুসলিম স্টুডেন্ট ফর ইমামস লাইন, এরা যখন ইরানিয়ান আমেরিকান এম্বাসি যখন দখল করে নিয়েছিল, এদের যে নেতৃত্ব দানকারী বা এদের যে স্পোকস পার্সন ছিল, সেই হচ্ছে এই মাসুমে ইফতেখার। অর্থাৎ বড় হয়েছে আমেরিকাতে, কিন্তু আমেরিকান কূটনৈতিক তাদেরকে হচ্ছে ইরানে হচ্ছে আপনার হস্টেজ হিসেবে রাখছে 444 দিন। The beneficent, the merciful. The hostages are in our hands, and we protect them strongly. And we are ready so that in the case of any military intervention, we will destroy them. If they don't return him, the trials will start, and the hostages will be tried, and they'll be tried in a Islamic court, and the sentences will be carried out on them based on Islamic principles. Are you at all worried that tens of thousands of our most brilliant youngsters were kept in the dungeons and tortured? No one cared for their psychological after effects. They were being tortured there, and everyone knows what came to them those years. And they were really the most brilliant and most intelligent of our young people, and the youngest. And so, can you compare that to this? But how much longer can you go on doing this? We are ready to go on until martyrdom, and we will struggle and fight. What does it mean, martyrdom? What does it mean? Martyrdom is a unique philosophy only for Islam,
and it means that when man struggles in the way of his goals until the height of being killed in the way of his goals, in the way of God, that's martyrdom. And martyrs are alive in Islam. Martyrs do not die. Martyrs are not destroyed. They always exist. So the bullets do not really kill. The bullets do not kill. চিন্তা করতে পারতেছেন ঘৃণাটা কোথায়? ধরতে পারতেছেন? বাংলার সাথে মিলে যাচ্ছে না? হ্যাঁ, কারণ সেম জিনিস। অনেকেই দেখবেন বাংলাদেশে এখন বাইরে থেকে পড়ালেখা করে হচ্ছে, অনেকেই অনেক বড় বড় প্রমিস দিচ্ছে, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে সেটা। সো কেয়ারফুল থাকবেন। বিদেশে তালেবানের কিন্তু অনেক সমর্থন আছে, অনেক লোক হচ্ছে তালেবানকে সাপোর্ট করে, সেম একই জিনিস। এই দেশের কালচারকে হেট করে, তো সেইখান থেকে হচ্ছে ওদের প্রতি কালচারের সাপোর্ট হয়। সেম আপনার কিছুদিন আগে সিরিয়াতে যখন আপনার জিহাদি মুভমেন্ট যখন সিরিয়াতে দখল করলো, আপনি দেখবেন জার্মানিতে, আমেরিকাতে, বিভিন্ন দেশে হচ্ছে আপনার এই জিহাদিদের সমর্থনে হচ্ছে আপনার মিছিল হয়েছে বা আনন্দ মিছিল হয়েছে। অর্থাৎ দেখেন, এরা এখানে কালচারকে ঘৃণা করে, কিন্তু ওদের ওই গ্র্যাটিফিকেশনটা, সেলফ আত্মতৃপ্তিটা আসে যে হচ্ছে ওদের অন্য কোথাও হচ্ছে ইসলামের বিজয় হচ্ছে, বা অন্য কোথাও হচ্ছে ইসলামের জিহাদিরা হচ্ছে ক্ষমতা দখল করতেছে। তো সেখান থেকে এটা আসে। ওইসব দেশের কি অবস্থা হচ্ছে সেটা নিয়ে এদের আপাতত চিন্তা করার দরকার নাই। এই সেম হচ্ছে অ্যান্টি আমেরিকান প্রোটেস্ট বা অ্যান্টি ওয়েস্টার্ন প্রোটেস্ট দেখতেছেন। শুধু ইসরায়েলের প্রোটেস্ট হলে আপনি ঠিক আছে ইসরায়েলের পতাকা পোড়ালেন, এই করলেন সেই করলেন, আপনি তো পুরো আমেরিকার পতাকা পোড়াচ্ছেন, ইউকেতে হচ্ছে কেয়াস সৃষ্টি করতেছেন, জার্মানিতে হচ্ছে পথঘাটে রাস্তা ব্লক করে রাখতেছেন। এগুলো মূল কারণ হচ্ছে পুরা হোলস্টিক ভাবে যে কালচারের প্রতি যে ঘৃণা, সেটারই বহিঃপ্রকাশ। এখন যেটা এগুলো বলার কারণ হচ্ছে, এগুলো একটু ভাবার চেষ্টা করবেন, কারণ এরা, আমি বারবার বলতেছি, এরা হচ্ছে এখানে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করবে, আপনারা হচ্ছে চিপায় পড়ে যাবেন, বা অনেকেই পড়ে গেছেন অলরেডি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোনো ইসলামপন্থী নেতা যদি ইসলামী শাসনের পক্ষে আন্দোলন করে বা আপনার মিছিলে যায়, সেটা নিয়ে আমার কিছু বলার নাই, কারণ উনি ওনার চাওয়ার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। কিন্তু যারা হচ্ছে আপনার বহির্বিশ্বে, পশ্চিমা বিশ্বে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করে, তারা নিজের দেশ হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা চাচ্ছে, তারা হচ্ছে পরজীবী, প্যারাসাইট আর কি। প্যারাসাইট হচ্ছে এক দেহে, পোষক দেহের সুযোগ সুবিধা ভোগ করে এবং সেই পোষক দেহেরই ক্ষতি করে। তো এরা হচ্ছে এই টাইপের প্যারাসাইট। এরা হচ্ছে এসব দেশের সুযোগ সুবিধা ভোগ করে, কিন্তু সেম জিহাদ, সেম ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার হচ্ছে এসব দেশে ইম্পোর্ট করে। তো এটা মাথায় রাখবেন, পৃথিবীতে অনেক কিছু বা আমাদের লাইফ অনেক কিছু হচ্ছে কাউন্টার ইনটিউটিভ ঘটে। অর্থাৎ আপনি চাচ্ছেন যে এটা করলে এটা হবে, কিন্তু হচ্ছে অপোজিট। আপনি মানে অনেক এক্সাম্পল পাবেন আপনি এরকম, যে টেকনিক্যালি কথার কথা, আপনি যত খাওয়ার কথা তত বেশি খুশি হওয়ার কথা, বা তত বেশি শক্তি আসার কথা, কিন্তু দেখবেন না, যত বেশি খাচ্ছেন তত বেশি মোটা হচ্ছেন, বা তত বেশি ডিপ্রেশন বাড়তেছে। কাউন্টার ইনটিউটিভ। তো এরকম একটা কাউন্টার ইনটিউটিভ হচ্ছে, যত বেশি বাংলাদেশি আপনার মুসলমানরা বা এসব স্টুডেন্ট হচ্ছে বাইরে আসবে, তত বেশি হচ্ছে বাংলাদেশ হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে আপনার ভয়েস জোরালো হবে, বা বাংলাদেশের অবস্থা তত বেশি খারাপ হবে। এটা কাউন্টার ইনটিউটিভ, কারণ এটা বিভিন্ন দেশে ঘটছে এর আগে। তো যাই হোক, অনেক কথা বলছি, সতর্ক থাকবেন, নিজের জ্ঞান বুদ্ধি ব্যবহার করবেন। কারো ফ্রাস্ট্রেশন, কারো হতাশা, কারো কালচারের সাথে মিশতে না পারার ব্যর্থতা হচ্ছে আপনি ইনফ্লুয়েন্সড হয়ে নিজের ঘাড়ে আরো বেশি বিপদ ডেকে আনবেন না, বা নিজের দেশে হচ্ছে আরো বেশি বিপর্যয় ডেকে আনবেন না। ধন্যবাদ।